ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ক্লাস 12-এর যে মহামুক্তি ব্যাচটি ছিল সেই ব্যাচের ক্লাস কিন্তু আমি ক্রমাগত তোমাদের দিতে শুরু করেছি এবং এই ক্লাস কিন্তু তোমরা সবাই করছো। ক্লাস তোমাদের কেমন লাগছে সেই মতামত কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে তোমাদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার এবং নতুনভাবে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসার। ওকে, চলো বেশি কথা বলবো না, ক্লাস করো, বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দেবে যেন তারাও এই ক্লাসে যুক্ত হতে পারে। দেখো, আজ আমি তোমাদের পড়াবো 3D জিওমেট্রি। এই 3D জিওমেট্রিতে কি আছে সেটা আগে বলে নিই। প্রথম আছে সরলরেখা এবং সমতল। এবছর সেমিস্টার সিস্টেমের সমতল চ্যাপ্টারটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, সবাই নোট করে নেবে কথাটা, সমতলটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। ওকে, শুধুমাত্র সরলরেখা চ্যাপ্টারটা কিন্তু আমাদের আছে। এই সরলরেখা চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের 10-10টা মার্ক আসবে। তাহলে তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র একটা টপিকস থেকেই কিন্তু তোমরা 10-10টি মার্ক পেয়ে যাবে। এবং আমি কথা দিচ্ছি, আমি যখন ক্লাস করাবো, ক্লাসটা তোমরা যদি ফোকাস দিয়ে দেখো, এই 10 মার্ক পাওয়া তোমাদের কাছে খুব কঠিন কথা হবে না। কিন্তু সব থেকে সহজভাবেই কিন্তু আমি এখানে উপস্থাপন করব এই সরলরেখা চ্যাপ্টারটি। সরলরেখার মধ্যে মোট তোমাদের কিন্তু 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায়ের মধ্যে আজকে আমি কিন্তু 1 নম্বর অধ্যায় শুরু করব। এই 1 নম্বর অধ্যায় শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা 2 নম্বর অধ্যায়টা পেয়ে যাবে এবং পরপর করে 5টি ক্লাসের মাধ্যমে টোটাল সরলরেখা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের যে মহাজার্নি আমরা শুরু করেছি, সেই মহাজার্নিতে সবাইকে আবার স্বাগতম জানাই। খাতা পেন নিয়ে সবাই তৈরি হয়ে যাও, ক্লাস শুরু হবে এক্ষুনি। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, সরলরেখা অধ্যায় যদি পড়তে হয়, প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো দিক অনুপাত কি জিনিস। দিক অনুপাত কি জিনিস? যদি এই জায়গায় একটা বিন্দু থাকে, এ বিন্দু, যার স্থানাঙ্ক x1, y1, z1, এই জায়গায় আরেকটা বিন্দু রয়েছে বি বিন্দু, যার স্থানাঙ্ক x2, y2, z2। তাহলে এই দুই বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা বা কোনো ভেক্টর গমন করে, তবে সেই সরলরেখার দিক অনুপাত কত হয় আমরা জানি। সেই সরলরেখার দিক অনুপাত শুধুমাত্র ওদের বিয়োগফল লিখতে হয়, অর্থাৎ কি x2 - x1 আর y2 - y1 এবং সেমভাবে z2 - z1। তার মানে কথাটা কি দাঁড়ালো, যে দুটি বিন্দু দিয়ে যদি কখনো কোনো সরলরেখা গমন করে, তাহলে তাদের দিক অনুপাত মানে হলো x2 - x1, y2 - y1, z2 - z1। এই বিয়োগফল তুমি ওদিক থেকে যেমন করেছো এদিক থেকেও করতে পারো, যেটা নিয়েই তো আমি গত ক্লাস করিয়েছিলাম। গত দুটো ক্লাস তো এর উপরেই আমি করিয়েছিলাম, দিক কোসাইন এবং দিক অনুপাত, সেটা তো সবাই জানো। তাহলে এইদিকে ফোকাস দিলে এটাও তোমরা বুঝতে পারবে। তাহলে দুটো বিন্দু দিয়ে কোনো সরলরেখা গমন করলে তবে সেই সরলরেখার দিক অনুপাতটা কি হয়, x2 - x1, y2 - y1, z2 - z1, অথবা কি x1 - x2, y1 - y2, z1 - z2। এটা শিখিয়েছিলাম। এইবার আমরা একটু পিছনের দিকে যাব। পিছনের দিকে অর্থাৎ কি, ক্লাস 11-এ প্রবেশ করব। মনে করো তো ক্লাস 11-এ এরকম একটা বিন্দু ছিল x1, y1 এবং এখানে আরেকটা বিন্দু ছিল কি x2, y2। এই দুই বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ যদি তোমরা বের করতে, সেটা তোমরা কি লিখেছিলে, x - x1 বাই x2 - x1 ইকুয়াল টু y - y1 বাই y2 - y। মনে আছে? শিখিয়েছিলাম, তোমরা যারা পড়েছিলে এবং তোমাদের ক্লাস 11-এ জিওমেট্রিতে তো এটা ছিল। এবার গভীরভাবে ভাবো তো জিনিসটা, এটা 2 ডাইমেনশন একটা স্পেস ছিল, অর্থাৎ কি না x1 y1 কোঅর্ডিনেট ছিল তখন, সেই জন্য কিন্তু এর সমীকরণ কি হয়েছিল, x - x1 y - y1, x2 - x1 y2 - y1। এই কোঅর্ডিনেট সিস্টেমটা যদি 3D-তে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এই দুই বিন্দুগামী কোনো সরলরেখা হয় যেখানে z কোঅর্ডিনেট এসেছে, তাহলে অনুরূপে আমি বলতে পারি উপরে হবে z - z1 আর নিচে হবে z2 - z1। পরিষ্কার? তাহলে 3D-তে কোনো সরলরেখার সমীকরণ হলো এটি। সেটি কি, x - x1 বাই x2 - x1, y - y1 বাই y2 - y1, z - z1 বাই z2 - z1। খাতায় লিখে নেবে। ক্লিয়ার? কেমন কথাটা হলো? ধরো তোমাকে বলে দেওয়া হচ্ছে 3, 5 আর 7 এবং 1 - 2 আর 3, এই দুই বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ তুমি বের করো। তাহলে তুমি এটাকেও x1 y1 z1 ধরতে পারো, অথবা এটাকেও ধরতে পারো, যেটা তোমার পছন্দ, একটা ধরলেই হলো। তাহলে আমি এই যে ভাষাটা লিখছি, ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1 আমি এটাকে ধরলাম, ওই দিকেরটা ধরলেও কিন্তু হবে x2 - x1 1 - 3, y - y1 y1 মানে 5, y2 মানে হচ্ছে -2 y1 y1 মানে হচ্ছে 5 ইকুয়াল টু z - z1 z1 মানে রয়েছে 7 বাই z2 কত রয়েছে 3
3 - 7 এই হয়ে গেল সরলরেখার সমীকরণ। এবার এটাকে একটু সমাধান করব, তাহলে লিখবো x - 3 বা এখানে -2 রয়েছে, y - 5 এখানে রয়েছে -7 আর z -7 আর এখানে রয়েছে কত নাকি -4। তাহলে এটাই হলো 3D তে একটা সরলরেখার সমীকরণ। এর থেকে সহজ কোনো কথা কি তোমাদের আছে তাই বলো তো দেখি? সব থেকে পাতি লেভেলের এবং সহজ লেভেলের জিনিস কিন্তু এটা। তাহলে এটা সবাই নোট করে নেবে খাতায়। দেখো এবার যখন কোনো জিনিস আমরা লিখি বা পড়ি সেটা কিন্তু অন্তর্নিহিতভাবে তোমাদের ভাবতে হবে। যে স্টুডেন্ট শুধুমাত্র এটা দেখবে, অঙ্কটা করবে, চলে যাবে, সে কিন্তু জীবনে কিছু শিখতে পারবে না। কিন্তু যে স্টুডেন্ট এটার অন্তর্নিহিত জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে সে কিন্তু চ্যাপ্টারটা মাত্র 1 ঘন্টার মধ্যেই শেষ করে দিতে পারবে এবং এই জাতীয় যত কোশ্চেন আছে সব সে পারবে। গভীরভাবে ভাবো। কি আমি প্রথম বললাম দুই বিন্দুগামী কোনো সরলরেখার দিক অনুপাত সেটা কি x2 - x1 y2 - y1 z2 - z1, তাই তো শিখিয়েছিলাম। তাহলে যদি তোমরা এই জায়গায় তাকাও সরলরেখার সমীকরণের নিচে কি আছে দেখো তো, x2 - x1 y2 - y1 z2 - z1। তাহলে কোনো সরলরেখার নিচে যে থাকে তাকে কি বলা হয়? দিক অনুপাত। ক্লিয়ার সবার কাছে? কোনো সরলরেখার নিচে যেটা লিখেছি ওইটা ওই সরলরেখার দিক অনুপাত। পরিষ্কার সবার কাছে? এবার যদি এটাকে আবার ফোকাস করি আমরা তাহলে দেখতে পাচ্ছি একটা সরলরেখার সমীকরণ যদি আমাকে বের করতে হয় কি কি প্রয়োজন। তুমি মনে মনে ভাবো তো, স্যার তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, সেই কোশ্চেনে ঠিক কি কি ডেটা হলে তুমি একটা সরলরেখার সমীকরণ বের করতে পারবে? গভীরভাবে দেখো, এই জায়গার নিচে রয়েছে দিক অনুপাত। তাহলে একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাদের দিক অনুপাত প্রথমে দরকার। আর উপরে রয়েছে যেটা যে 3, 5, 7 এগুলো সব কি বিন্দু। তাহলে আমি কি বলতে পারি একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে একটা বিন্দু আর দিক অনুপাত যদি বলে দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ আমি বের করতে পারবো। পরিষ্কার সবার কাছে? তাহলে খাতায় নোট লেখো, একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে একটা বিন্দু আর দিক অনুপাত দরকার। যে কোনো উপায়ে তুমি একটা বিন্দু বের করবে এবং তার দিক অনুপাত বের করবে, তাহলে অবশ্যই সেই সরলরেখার সমীকরণ তুমি বের করতে পারবে। পরিষ্কার সবার কাছে? পরিষ্কার তো? এবার আবার ভাববে কি, কোনো সরলরেখা রয়েছে মনে করো এইভাবে এবং তার সমান্তরাল সরলরেখা রয়েছে মনে করো এইভাবে। তাহলে তোমাদের দিক অনুপাত চ্যাপ্টারে আমি শিখিয়েছিলাম তো, দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের দিক অনুপাতের মান সমান হয় অথবা তাদের ভাগফল সমান হয়, একই কথা। তাহলে যদি কোনো সরলরেখা থাকে এবং তার সমান্তরাল সরলরেখা থাকে তবে তার দিক অনুপাতের মান কিন্তু সমান হবে। পরিষ্কারভাবে মাথায় এটা ঢুকিয়ে নেবে, নোট করে নেবে। ওকে, তাহলে আমরা এই জায়গায় আজকে যেটা প্রথমে জানলাম, একটা সরলরেখার সমীকরণ 3D তে হয় x - x1 x2 - x1 y - y1 y2 - y1 z - z1 by z2 - z1। অর্থাৎ এই x y z এটা হলো চলরাশি। কোনো সমীকরণ লিখতে হলে যেমন চলরাশির দরকার হয় সেই চলরাশি। x1 y1 z1 এটা হলো একটা বিন্দু এবং নিচে যেটা বিয়োগ করে করে লিখেছি সেটা দুটো বিন্দুর মধ্যে ডিফারেন্স, কিন্তু সেটাই আবার আসলে দিক অনুপাত যেটা আমি ওখানে দেখিয়েছিলাম। তাহলে সরলরেখার সমীকরণ বের করতে হলে শুধুমাত্র দিক অনুপাত আর একটা বিন্দু বলে দেওয়া থাকলে পরেই সেটা সম্ভব। ওকে, তাহলে এটা মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এবার মন দিয়ে ভাবো, ধরো তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে, সেটা হলো x - 2 বাই এখানে রয়েছে 3 = y - 5 বাই 7 = রয়েছে এখানে z + 1 বাই এখানে রয়েছে মনে করো 3। তোমাকে বলেছে তুমি এমন একটা সরলরেখার সমীকরণ বের করো যে সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল হবে। কি বললাম কথাটা? তুমি এমন একটা সরলরেখার সমীকরণ বের করো যে সরলরেখাটা এর সঙ্গে সমান্তরাল হবে। অর্থাৎ এটা যদি এরকম দেখতে হয় তাহলে আমি যেটা বের করতে চাই, মনে করো এটা বের করতে চাই, তাহলে সেটা এর সঙ্গে সমান্তরাল হবে এবং এই সরলরেখার উপর একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে 2, 1, 5। তাহলে প্রশ্নটা কি করেছে, এই নিচের সরলরেখার সমীকরণটা তুমি বের করো যেখানে ওই উপরের সরলরেখার সমীকরণটা হলো এটা এবং তুমি যেটা বের করতে চাইছো তার উপর একটা বিন্দু বলে দেওয়া আছে এটা। আরে ভাই, এই কোশ্চেনটার মধ্যে জটিলতা কোথায় দেখছো তুমি? আমি কি বলেছিলাম, একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে আমার প্রয়োজন দিক অনুপাত এবং একটা বিন্দু। তাহলে এই সরলরেখা আর এই সরলরেখা দুটো সমান্তরাল, সমান্তরাল হলে এর দিক অনুপাত আর এর দিক অনুপাত সমান হবে। তাহলে দিক অনুপাত কিন্তু আমি পেয়ে গেছি। সেই দিক অনুপাতটা কোথায় থাকে? কোথায় থাকে ভাই? ঠিক করে দেখো কোথায় থাকে। এই যে নিচে যেটা রয়েছে ওটাই দিক অনুপাত। আর বিন্দু কি বলে দেওয়া আছে? তাহলে বিন্দুও জানি আমরা, দিক অনুপাত জানি, তাহলে আমরা নিশ্চয়ই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। সেই ভাষাটাই এই জায়গায় লিখছি যে 1 নং এর, এটাকে আমি 1 নং নাম দিলাম, ঠিক আছে, 1 নং এর সমান্তরাল
সমান্তরাল সরল রেখার দিক অনুপাত সমূহ সেই দিক অনুপাত সমূহ কত হবে, একদম এই ভাষাটাই কিন্তু লিখবে। অ্যান্সার কি যখন লিখবে তখন এটাই কিন্তু লিখবে। দিক অনুপাত হলো 3,7,3, এটা হলো দিক অনুপাত। তাহলে নির্ণেয় সরলরেখার দিক অনুপাত এটা হবে এবং নির্ণেয় সরলরেখা তো বিন্দুগামী হবে। তাহলে এই জন্য ভাষাটা লিখছি যে 2,1,5 বিন্দুগামী ও 3,7,3 দিক অনুপাত বিশিষ্ট সরল রেখার সমীকরণটি হলো কি হবে বলো তোমরা? প্রথম বিন্দু কি করে, বিন্দু উপরে বিয়োগ আকারে লেখে। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। সমীকরণ ছিল x - x1, y - y1, z - z1। এটা ছিল আমাদের উপরে লেখা। আর নিচে বসাতে হয় কি দিক অনুপাত, যেটাকে x2 - x1 ধরেছিলাম, তো ওটাকে ABC দ্বারা লিখছি। a, এখানে b আর এখানে c। এই নিচে যেটা বসাই সেটাকে বলা হয় দিক অনুপাত। তাহলে এই জায়গা কি লিখবো? x মাইনাস বিন্দু রয়েছে 2 ইজুকাল টু y মাইনাস বিন্দু রয়েছে 1 ইজুকাল টু z মাইনাস বিন্দু রয়েছে 5। আর দিক অনুপাত কত রয়েছে? দিক অনুপাত রয়েছে 3, এই জায়গায় রয়েছে 7, এই জায়গায় রয়েছে 3। খতম। এই অঙ্কই দেবে ভাই, এই অঙ্কতে 4 মার্ক দিয়ে দেবে তোমাদের। তাহলে এই অঙ্ক এত সহজ জিনিস, সরলরেখার সব থেকে সহজ জিনিস। কি করতে হবে? যে কোনো উপায়ে আমাকে একটা দিক অনুপাত খুঁজে বের করতে হবে এবং একটা বিন্দু খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের বইয়ে ভরা আছে। তোমাকে শুধু ভাবতে হবে কি বলেছে, কোশ্চেনটা ঠিক কোন লজিকে আমাকে অ্যান্সার করতে বলেছে, সেইটুকুই শুধু ভাবতে হবে, আর কিচ্ছু না। দেখবে প্রত্যেকটা ভাষা ঘুরিয়ে বলেছে যে কোনো উপায়ে তুমি খুঁজে শুধু দিক অনুপাতটা বের করো আর ওই জায়গা আমাদের বিন্দুটা বের করো, এইটুকু ছাড়া কিচ্ছু বলে দেওয়া নেই। তাহলে এই যে সরলরেখার সমীকরণটা আমরা লিখলাম, এই সরলরেখার সমীকরণকে বলা হয় কার্তেশীয় সমীকরণ। যদি এক্স ওয়াই জেড একসঙ্গে এরকম বলে দেওয়া থাকে সেটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ। কি বলা হয়? কার্তেশীয় সমীকরণ, মনে যেন থাকে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি কোনো সময় কোনো সরলরেখা এবং তার সমান্তরাল সরলরেখা বলে দেওয়া থাকে, দুজনের দিক অনুপাত সমান হবে। কোনো বিন্দুগামী বললে বিন্দুটা উপরে বসিয়ে দেব। ওকে, এবার আবার এই জায়গা থেকে একটা কথা ব্যাকভাবে ভাবো তো। মনে করো এই যে একটা সরলরেখার সমীকরণ বলে দেওয়া আছে, বলেছে এই সরলরেখাটা কোন নির্দিষ্ট বিন্দুগামী। ভালো করে ভাবো তো, এক্স এর সাইডে এই জায়গা 2 রয়েছে, ওয়াই এর সাইডে 1 রয়েছে, জেড এর সাইডে 5 রয়েছে। তাহলে 2, 1, 5 এটাই তো বিন্দু ছিল, 2, 1, 5। তাহলে আমি বলতে পারি এই জায়গা যে থাকবে তার অপোজিট জিনিসটা হলো বিন্দু। -2 আছে, 2 বিন্দু। এই জায়গা রয়েছে কত? -1, 1 বিন্দু, -5 এখানে 5 বিন্দু। যদি কোনো জায়গায় মনে করো এইরকম এসছে তোমাদের, তাহলে এই জায়গা +2 রয়েছে, তখন এই জায়গা কিন্তু বিন্দুটা হতো -2। অর্থাৎ যে চিহ্ন থাকবে তার অপোজিটটা হবে বিন্দু। কোনো জায়গায় ধরো এই জায়গায় যেমন রয়েছে এইটা কোন একটা বিন্দুগামী বলেছে, এর উপর একটা নির্দিষ্ট বিন্দু তুমি নির্ণয় করো। তাহলে এই জায়গা রয়েছে 2 মাইনাসে, তাহলে এর অপোজিট হবে শুধুমাত্র +2। 5 মাইনাসে রয়েছে, তার অপোজিটে রয়েছে শুধুমাত্র 5। আর এখানে জেড প্লাসে রয়েছে +1, তাহলে ওর অপোজিটে হবে -1। তাহলে ওর উপর একটা নির্দিষ্ট বিন্দু হলো এটা। এরকম কোশ্চেন দিতেই পারে যে এই সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু বের করো। পরিষ্কার সবার কাছে? পরিষ্কার তো? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। এবার এই টাইপের কয়েকটা কোশ্চেন তোমাদের বই থেকে আগে সলিউশন করি, তারপর আমি আবার নতুন কিছু তোমাদের বলবো। দেখো তোমাদের বই থেকেই এই উদাহরণটা আমি কিন্তু নিয়েছি। বলেছে এই সরলরেখাটার সমীকরণ তুমি নির্ণয় করো যে সরলরেখাটা এত বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল। যখন সমান্তরাল কথাটা বলবে তখন ওটাই কিন্তু তার দিক অনুপাত। একটু আগে যেটা আমি বললাম, সমান্তরাল হলে কি হয়, ওই ভেক্টর আর তার নিচের ভেক্টরের কি হবে, দিক অনুপাতটা সমান হবে। তাহলে এই ভেক্টরের সমান্তরাল অর্থাৎ এই ভেক্টরের সমান্তরাল, তাহলে এর দিক অনুপাত হলোই এটা। তাহলে অঙ্কটা কি হবে, এক লাইনে যদি আমরা লিখি, এই যে এক্স থেকে বিন্দু বিয়োগ, ওয়াই থেকে বিন্দু বিয়োগ, জেড থেকে বিন্দু বিয়োগ, তাহলে বিয়োগে বিয়োগে যোগ হয়ে যায়, বাই এখানে দিক অনুপাত 3 রয়েছে, এখানে দিক অনুপাত 2 রয়েছে, এখানে দিক অনুপাত -8 রয়েছে। তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেলো এটা। এর থেকে সহজ কিছু আছে? এটা তোমার বইয়ের অঙ্ক, দাগ নাম্বারটা তুমি দেখে নিতে পারো, পেজ নাম্বার 70 7 দাগ, 70 পেজের 7 নম্বর কোশ্চেন হচ্ছে এটা রয়েছে।
তাহলে কত সহজ জিনিস, তুমি শুধু দেখো, মন দিয়ে দেখো, বাদ বাকি বোঝানোর দায়িত্ব আমার, ক্লাসটাকে সহজভাবে তোমার কাছে নিয়ে আসার দায়িত্ব আমার, শুধু ফোকাস দাও এখানে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পেলাম, কোনো সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাকে একটা বিন্দু বলে দেওয়া থাকতে হবে, অথবা কোনো একটা সমান্তরাল ভেক্টর বলে দেওয়া থাকতে হবে, অথবা দিক অনুপাত বলে দেওয়া থাকতে হবে, তাই তো? তার মানে কি বিন্দু আর দিক অনুপাত হলেই সরলরেখার সমীকরণ বের করা যাবে। এই যে আমরা যা শিখেছি এটাকে তো বলা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এই কার্তেশীয় সমীকরণের একটা প্রতিসম রূপ হয়, সেই প্রতিসম রূপটা কি সেটা জানবো, তারপর এই কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ নির্ণয় করা আমরা শিখবো। তাহলে এই টোটাল সিলেবাস শেষ হয়ে যাবে। দেখো খেয়াল করো, আমি তোমাদের শিখিয়েছিলাম দুই বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ, সেটা হলো এই যে যেটা আমি লিখছি x মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান, এটাই তো শিখিয়েছিলাম। তারপর কি বুঝিয়েছিলাম, নিচে যেটা থাকে তাকে বলা হয় দিক অনুপাত, তাই তো? তাহলে নিচের দিক অনুপাতকে আমি এবিসিডি ধরে নিলাম, তাহলে এই যে লিখছি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এখানে বি, আর জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এই দিক অনুপাতটাকে এবিসি ধরে নিলাম। এই যে সরলরেখার রূপটা, এই রূপটাকে বলা হয় প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ। কি বললাম? প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ। এই প্রতিসম আকারটা তুমি শুধু দেখলে, হ্যাঁ স্যার এরকম অঙ্ক থাকলে আমরা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ফোকাস দিয়ে কিন্তু দেখলে না। কেন বলছি কথাটা? প্রতিসম আকার হতে গেলে কোন কোন জিনিস আমাকে মাথায় রাখতে হবে সেটা একটু দেখো। এক্স ওয়াই জেড প্রথমে থাকতে হবে। এক্স ওয়াই জেড এর সহগ ও এন ই ওয়ান হতে হবে। বোঝা গেছে কথাটা কি? তাহলে প্রতিসম আকার হতে গেলে এক্স ওয়াই জেড সামনে থাকতে হবে এবং ওদের সামনে কোনো সংখ্যা থাকা যাবে না, মানে হলো 1 হতে হবে ওদের সামনে। তাহলে তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটাকে প্রতিসম আকারে কি করে সাজাতে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরাও চেষ্টা করবে আমার সঙ্গে সঙ্গে। অবশ্যই তোমাদের বইয়ের একটা উদাহরণ আমি নিয়ে নেব। দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, এই একটা সরলরেখার সমীকরণ আমি লিখেছি, বলেছে এই সরলরেখার দিক অনুপাত সমূহ কত হবে। তুমি হঠাৎ করেই বলে দিলে 3, 2 আর 6 হবে দিক অনুপাত, যেমন এই জায়গায় নিচে যারা থাকে তারাই দিক অনুপাত। এটা যদি ভেবে থাকো 100% তুমি ভুল বুঝেছো এতক্ষণ। কেন? এইখানে এক্স ওয়াই জেড সামনে ছিল এবং তাদের সহগ ও এন ই 1 ছিল, তাই নিচের সংখ্যা দিক অনুপাত হয়েছে। এক্স এর সামনে কোনো কিছু আছে, ওয়াই তো প্রথমেই নেই, তাছাড়াও সামনে কিছু আছে, জেড এখানে আছে ঠিকঠাক, তাই তো? তাহলে দিক অনুপাত বের করতে হলে প্রথম আমাকে দেখতে হবে ওটা প্রতিসম আকার আছে কি নেই। যদি প্রতিসম আকার থাকে তবে নিচে যেটা থাকবে সেটা কিন্তু দিক অনুপাত। তাহলে এটাকে আমার প্রথম কি করতে হবে? প্রতিসম আকার দিতে হবে। প্রতিসম আকার দিতে হলে এক্স ওয়াই জেড সব প্রথমে আনতে হবে এবং তার সামনে সহগটাকে 1 বানাতে হবে, তাই তো? তাহলে এই জায়গা 1 বানাতে হলে 2 দিয়ে যদি উপরকে এবং নিচে ভাগ করি 1 হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলাম, এই যে 2 দিয়ে ভাগ করলাম, এই যে 2 দিয়ে ভাগ করলাম, এই যে সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলাম উপর নিচে। এই জায়গা ওয়াই এর সামনে কত রয়েছে? -3। ওয়াই এর সামনে 1 বানাতে হবে, তাই -3 দিয়ে উপরে এবং নিচে আমি ভাগ করছি। তাহলে দেখো তো -3 দিয়ে ভাগ করলে এখানে 1 হয়ে যাবে, -3 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে, -3 দিয়ে ভাগ করলে এখানে 2/3 হবে। পরিষ্কার? আর জেড বাবা জীবন দেখো এখানে একা একা রয়েছে, তাহলে ওর গায়ে আমরা হাত দেবো না, এই যে রেখে দিচ্ছি জেড প্লাস 1/6। তাহলে এই যে জিনিসটা এবার নিচে পেলাম এটাই কিন্তু দিক অনুপাত। ওকে, তাহলে আমরা বলতে পারি এই সরলরেখার দিক অনুপাত কারা? দিক অনুপাত হলো 3/2, -2/3, 6, এটা কিন্তু দিক অনুপাত। অথবা আমি তোমাদের কি শিখিয়েছিলাম? দিক অনুপাত বের করতে হলে আমরা এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করতে পারি অথবা আমরা যে কোনো সংখ্যা ভাগ করতে পারি। তাহলে এটাকে সুস্থ স্বাভাবিক আকার যদি দিতে হয় তাহলে ভগ্নাংশ থেকে নর্মাল সংখ্যা আসতে হবে। 2 আর 3 এর লসাগু কত হয়? 6। সবার সঙ্গে 6 গুণ করে দাও। এর সঙ্গে 6 গুণ করছি, এই যে সেমভাবে এর সঙ্গে 6 গুণ করছি, এই যে সেমভাবে এর সঙ্গেও 6 গুণ করছি, এই যে 6 গুণ করলে এটা কেটে হয় 3, 3 3 হয় 9, সেটা সাইডে লিখলাম। এই যে 3 দিয়ে একে ভাগ করলে হয় 2, 2 দুগুণ হয় 4, তাহলে সেটা হয় -4, আর এখানে রইল 6 6 36। তাহলে তুমি যদি বলো এটা দিক অনুপাত সেটাও সঠিক, এটা দিক অনুপাত সেটাও সঠিক, অথবা এটা বলো সেটাও সঠিক, আমি বলবো সবসময় সুস্থ স্বাভাবিক আকারটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, কারণ অসুস্থ কোনো জিনিস দেখলেই তো আমাদের খারাপ লাগে, সেজন্য সুস্থ রাখা ভালো, তাই না? তাহলে এইরকম কোনো অঙ্ক দিয়ে যদি তোমাকে বলে এই সরলরেখার সমান্তরাল কোনো সরলরেখা যেটা 1 2 3 বিন্দুগামী, তাহলে তার সমীকরণ বের করো। কি বললাম? এর সঙ্গে সমান্তরাল,
এবং আরেকটা সরলরেখা সেটা 1 2 3 বিন্দু দিয়ে গমন করেছে। তাহলে এখান থেকে দিক অনুপাত পাবো, কিন্তু ডাইরেক্ট পাবো না, সেটাকে সাজিয়ে নিয়ে দিক অনুপাত এই যে পেয়ে গেলাম। আর ওই সরলরেখাটা 1 2 3 বিন্দুকে আমি বসিয়ে দেবো, সহজ হয়ে যাবে। এই যে এরকম এই জায়গা বিন্দু 1 2 3 বসাবো আর দিক অনুপাত এই যে এটা বসিয়ে দেবো, কাজ শেষ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই ছিল প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ জিনিসটা কি, সবাই মন দিয়ে বুঝেছে তো? যদি কোনো ডাউট থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাকে মেসেজ করবে, স্যার এই জিনিসটা আরেকবার আমাকে একটু বলে দিন। অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব, কারণ তোমরা এখনো পর্যন্ত যে কয়জন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমি আশা করি প্রত্যেকের উত্তর কিন্তু আমি দিয়েছি, কাউকে কিন্তু আমি এখনো নিরাশ করিনি। ওকে, তাহলে এগিয়ে যাব সামনের দিকে। এবার আমরা শিখব ভেক্টর সমীকরণ জিনিসটা কি। এগিয়ে যাই সামনের দিকে। কোনো একটা সরলরেখার কার্তেশীয় সমীকরণ কি, নাকি x মাইনাস x1 বাই a ইজুগাল টু y মাইনাস y1 বাই b ইজুগাল টু z মাইনাস z1 বাই c। এই জায়গায় x y z এরা হলো সমীকরণের চল, x1 y1 z1 এটা হলো একটা বিন্দু, a b c এটা হলো দিক অনুপাত। ওকে, এবার এই সরলরেখার ভেক্টর সমীকরণ কি করে করব সেটা একটু দেখবে। 3Dতে যে কোনো একটা ভেক্টরকে কিভাবে লেখা হয়, আর ভেক্টর ইজুগাল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড ক্যাপ ক্যাপ। তাহলে এই সরলরেখাটারও ভেক্টর সমীকরণ আমি ধরে নিলাম আর ভেক্টর ইজুগাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আর প্লাস রয়েছে কি জেড কে ক্যাপ, আমি ধরে নিলাম ওর ভেক্টর সমীকরণটা হলো এটা। যদি এক্স ওয়াই জেড এর মান আমি বের করতে পারি আর এই জায়গা বসিয়ে দিই তাহলে ভেক্টর সমীকরণ হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? তাহলে এই জায়গা থেকে আমি ভেক্টর সমীকরণ যাব। মাঝখানে আমি কিছু কথা বলবো বোঝানোর সময়, সেগুলোও নোট করবে, সেগুলো ইম্পর্টেন্ট কথা কিন্তু। ওকে, আমি প্রথম ধরে নিলাম এটা ইজুগাল টু এম, যেখানে এম কিন্তু নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এটা একটা পরিষ্কারভাবে কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে এই জায়গা থেকে বলতে পারি এটার মানও এম, এটার মানও এম, এটার মানও এম। তাহলে সেই জন্য আমি লিখছি এক্স মাইনাস x1 বাই এ ইজুগাল টু এম, বা এক্স মাইনাস x1 ইজুগাল টু এ এম, বা এক্স ইজুগাল টু x1 প্লাস এ এম। পরিষ্কার? ভেঙে ভেঙে দেখালাম। তাহলে সহজভাবে তো বোঝাই যেত, এর সঙ্গে এম গুণ করেছি তাই এ এম, x1 ওই দিকে নিয়ে গেছি তাই প্লাস হয়ে গেছে। কি বললাম কথাটা? এই এ আর এম গুণ করেছি, এই যে বসিয়েছি সেটা, x1 এইদিকে নেগেটিভ আছে ওইদিকে গেলে পজিটিভ হবে তাই এই যে বসালাম। পরিষ্কার? তাহলে তোমরা দেখে দেখে এই জায়গাও বলতে পারবে y ইজুগাল টু বি এম, এই যে বসলো, এটা এইদিকে নেগেটিভ আছে ওইদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। এবং সেমভাবে এই জায়গা বলতে পারি z ইজুগাল টু সি এম, এই যে বসলো, z1 এইদিকে নেগেটিভ আছে ওইদিকে গেলে হলো পজিটিভ। পরিষ্কার? তাহলে আমরা কি পেয়েছি, এই জায়গাটা মুছে দিয়ে এটাকে উপরে তুলে দিই, একই রকম দেখতে হবে, কিছুটা জায়গা পাওয়া যাবে, বোঝানোর সুবিধা হবে আমার। ওকে, তাহলে এই জিনিসটা আমি মুছে দিয়ে এই জায়গা লিখে নিচ্ছি। দেখো লিখছি এক্স ইজুগাল টু এ এম প্লাস x1, আর এই জায়গাতে সব কমা দিয়ে দিলাম। তাহলে এই যে যে জিনিসটা আমি বের করেছি এই জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। একটা সরলরেখা আমি লিখলাম, এই সরলরেখা মানে কিন্তু আসলে অসংখ্য বিন্দুর সমষ্টি, অসংখ্য কোটি কোটি বিন্দুর সমষ্টি। সেই বিন্দুটা একটা কোঅর্ডিনেটকে নির্দেশ করে, যার একটা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান থাকে। আসলে সেই এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তাহলে সহজ ভাষায় কি হলো কথাটা, এই সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এটা। মনে রাখবে স্পষ্টভাবে, কি বললাম, এই সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এটা, সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। পরিষ্কার? দেখো যদি এম এর মান 0 হয়ে যেত তাহলে আমি বলতে পারি এর সঙ্গে 0 গুণ করলে এটুকু 0 হয়ে যেত, তখন x ইকুয়াল টু x1, এই সরলরেখার উপর x1 বিন্দুটা আছে। যদি এম এর মান 0 হতো তাহলে b ইন্টু 0 মানে 0 হয়ে যেত। তাহলে দেখো এই জায়গায় আমার পড়ে থাকছে শুধু y1, সেই y1 এখানেও আছে, সেমভাবে এটাও রয়েছে। পরিষ্কার? তাহলে এই জায়গায় আমরা যেটা বের করেছি সেটা কি, নাকি আমাদের সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। এই এম এর মান 0 হতেও পারে, নাও হতে পারে, এই জায়গায় শুধুমাত্র ধ্রুবক কথাটা লিখো, 0 হতেও পারে কিন্তু। ওকে, তাহলে এই যে যে জিনিসটা এটা হলো ওই 1 নং সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। এই যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যদি বসিয়ে দিই তাহলে ওটাই তো হলো ভেক্টর সমীকরণ। তাহলে সেই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি, দেখবে। তাহলে আমি লিখছি আর ভেক্টর ইজুগাল টু এক্স আই ক্যাপ, তাহলে এই যে আমি বসালাম এ এম প্লাস x1 তার সঙ্গে আই ক্যাপ রয়েছে, প্লাস ওয়াই জে ক্যাপ, ওয়াই এর মান হচ্ছে বি এম প্লাস y1 তার সঙ্গে রয়েছে জে ক্যাপ। সেমভাবে প্লাস জেড, জেড মানে রয়েছে কত, সিএম প্লাস জেড1 আর এখানে রয়েছে কে ক্যাপ।
পরিষ্কার সবার কাছে? তাহলে এই হলো আর ভেক্টরের মান। এবার এটাকে একটু গুছিয়ে সুন্দরভাবে লিখছি আমি। সুন্দরভাবে যদি আমরা লিখি তাহলে আর ভেক্টর x1 i ক্যাপ এই যে লিখলাম, দেখবে কিন্তু ফলো করবে, y1 j ক্যাপ এই যে লিখলাম, আর z1 k ক্যাপ এই যে লিখলাম। পরিষ্কার সবার কাছে? এই যে এটাকে ব্র্যাকেটে দিলাম। কোনটা কোনটা নিয়েছি? x1 y1 z1, বাকি রয়েছে am bm cm, এই জায়গাও m, এই জায়গাও m, এই জায়গাও m, তাই আমি একটা m কমন নিয়ে নিলাম। পরে থাকে কি তাহলে দেখো তো, এই জায়গা a i ক্যাপ এই যে a i ক্যাপ, এই জায়গা b j ক্যাপ b j ক্যাপ, এই জায়গা c k ক্যাপ c k ক্যাপ। তাহলে এই হলো একটা সরলরেখার ভেক্টর সমীকরণ। কি? কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণ যদি বলে দেওয়া থাকে তাহলে তার ভেক্টর সমীকরণ এইভাবে বের করতে হয়। এবার স্যার এই জিনিসটাকে সহজে আমরা কিভাবে মনে রাখবো? আরে তার জন্য তপন স্যার কেন আছে? প্রত্যেকটা জিনিস সহজ এবং রিয়েলিস্টিক করার জন্য তো আমি এখানে বসে আছি, তোমাদের শেখানোর জন্যই তো আছি নাকি? দেখো তো এই সরলরেখার উপর একটা বিন্দু, কোনটা? x1 y1 z1, x1 y1 z1। তাহলে কোনো সরলরেখার উপর যে বিন্দুটা থাকে সেটা প্রথমে বসাবো, প্লাস যে কোনো একটা ধ্রুবক বসাবো। দেখো তো দিক অনুপাত যেটা রয়েছে সেটাই নিচে সাইডে রয়েছে কিনা। তাহলে কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণ বলে দিলে জাস্ট একটা লাইন লিখে দিলেই হয়ে যাবে, কাজ শেষ। কি? এই কার্তেশীয় থেকে ভেক্টর আসতে হলে প্রথমে বসাবো বিন্দু প্লাস m ইন্টু দিক অনুপাত। পরিষ্কার সবার কাছে? বিন্দু প্লাস m ইন্টু দিক অনুপাত। তাহলে আমি বলতে পারি কোনো সরলরেখার ভেক্টর সমীকরণ হবে a ভেক্টর প্লাস m ইন্টু b ভেক্টর, যেখানে a ভেক্টরটা হলো বিন্দু, কোন বিন্দুগামী, এই যে বিন্দুগামী, আর এই b ভেক্টর, এটা b ভেক্টর, ওটা হচ্ছে কি? দিক অনুপাত। দিক অনুপাত বা কোনো সমান্তরাল ভেক্টর যদি বলে দেওয়া থাকে, দিক অনুপাত অথবা কোনো সমান্তরাল ভেক্টর বলে দেওয়া থাকলে ওটাই ওর দিক অনুপাত হয়ে যাবে, আর ওর সঙ্গেও সমান্তরাল হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে। তাহলে আমার কোনো একটা সরলরেখার 3Dতে ভেক্টর সমীকরণ হলো a ভেক্টর প্লাস m ইন্টু b ভেক্টর, যেখানে a মানে হলো বিন্দু আর m মানে হলো একটা ধ্রুবক সংখ্যা যেটাকে প্যারামিটার বলা হয়। ওকে, আর এই b ভেক্টরটা হলো তার দিক অনুপাত। পরিষ্কার? তাহলে একটা সরলরেখার কার্তেশীয় সমীকরণ শিখলাম, ভেক্টর সমীকরণ শিখলাম। এছাড়া সরলরেখার আরও সমীকরণ হয়, সেটাকে বলে প্যারামেট্রিক সমীকরণ। এইটা যেমন সমস্ত বিন্দুর স্থানাঙ্ক, এটাকে আবার প্যারামেট্রিক সমীকরণও কিন্তু বলা হয়। কোন জিনিসের প্যারামেট্রিক সমীকরণ? সরলরেখার প্যারামেট্রিক সমীকরণ কিন্তু এটা, যেখানে m হলো এই mটা হলো প্যারামিটার, মানে ভ্রাম্যমাণ ধ্রুবক। পরিষ্কার সবার কাছে তো? কি বললাম? তাহলে সরলরেখার 3টে রূপ কিন্তু বোর্ডে লেখা আছে, কার্তেশীয় সমীকরণ, প্যারামেট্রিক সমীকরণ অর্থাৎ সমস্ত বিন্দুর স্থানাঙ্ক যেটা, আর রয়েছে ভেক্টর সমীকরণ। তোমাকে যদি কোনো কোশ্চেন করে প্যারামেট্রিক সমীকরণ লেখো, এটা লিখবে, কার্তেশীয় সমীকরণ লেখো, এটা লিখবে, ভেক্টর সমীকরণ লেখো, এটা লিখবে। পরিষ্কার? তাহলে যতটুকু এই সরলরেখা চ্যাপ্টারে আছে প্রত্যেকটা জিনিস আমি আশা করি আমার বোঝানো হয়ে গেছে। সবাই বই বের করবে, পেজ নাম্বার 70 অর্থাৎ 70 নম্বর পেজটা বের করবে। 70 নম্বর পেজের প্রত্যেকটা অঙ্ক এখন আমি ধরে ধরে করাবো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করবে, ডাউট সেকশনে আমাকে জানাবে, অথবা আমার নাম্বারে সরাসরি আমাকে কিন্তু কোশ্চেনটা পাঠিয়ে দেবে। ওকে, তাহলে এগিয়ে যাই সামনের দিকে আমি। তাহলে পেজ নাম্বার 70 সরলরেখার প্রথম নাম্বার যে অধ্যায়টা আছে তার 1 নম্বর কোশ্চেন কি বলেছে আমি একটু লিখে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নেবে। ওকে, বলেছে এক্স অক্ষ যেটা রয়েছে, আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা রয়েছে, এই কোঅর্ডিনেট সিস্টেমের এটা হলো এক্স, এটা হলো ওয়াই এবং এটা হলো জেড। এই এক্স অক্ষের সমীকরণটা নির্ণয় করো, এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। আমি তোমাদের কি শিখিয়েছিলাম? যে কোনো একটা অক্ষ বা কোনো একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে তার উপর যে কোনো একটা বিন্দু দরকার হবে আর তার দিক অনুপাত দরকার হবে। আমি তোমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিক অনুপাত শিখিয়েছিলাম। আমাদের যে গত ক্লাস হয়েছে দিক অনুপাত, দিক কোসাইন, সেখানে কিন্তু ডিটেলসে শিখিয়েছিলাম। এখন আবার বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। এক্স অক্ষের দিক অনুপাত হলো 1 0 0, ওয়াই অক্ষের দিক অনুপাত হলো 0 1 0, জেড অক্ষের দিক অনুপাত হলো 0 0 1। যদি এটা কেন হয় জানতে চাও তাহলে আমাদের পুরনো ভিডিওটা দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশনেও সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে এই এক্স অক্ষের দিক অনুপাত কি নাকি 1 0 0, সেই ভাষাটাই আমরা লিখছি এক্স অক্ষের দিক অনুপাত। এই এক্স অক্ষের দিক অনুপাত কি শেখালাম তোমাদের আমি? দ্রুত বলো সবাই, এক্স অক্ষের দিক অনুপাত কি শেখালাম? 1 0 0, তাই তো?
এবং এক্স অক্ষের উপর একটা বিন্দু আমার দরকার। ভাবো তো এক্স অক্ষের উপর এই জায়গায় কোনো একটা বিন্দু রয়েছে, ওই বিন্দুটা শুধুমাত্র কিন্তু এক্স এর মান থাকে, ওয়াই জেড ওই জায়গায় 0 হয়। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম সেটা হলো a,0,0, অথবা আমি বলতে পারি কি x1, 0,0 আমি বলতে পারি এটা। দেখো যদি আমি এখানে 1 0 0 বসাই সেটাও বিন্দু হতে পারে, 2 0 0 বসাই সেটাও বিন্দু হতে পারে, 3 0 0 বসাই সেটাও বিন্দু হতে পারে, আমি যদি -1 0 0 বসাই সেটাও বিন্দু হতে পারে। অর্থাৎ x1 এর মান যে কোনো সংখ্যা বসালে সেটা কিন্তু বিন্দু হয়ে যাবে, বিভিন্ন বিন্দু হবে। তাহলে x অক্ষের উপর একটা পার্টিকুলার বিন্দু কত সেটা কিন্তু আমি জানি, কিন্তু সমস্ত বিন্দুর জন্য আমি এটা লিখলাম x1 0 0। তাহলে আমি এই জায়গায় বলতে পারি x অক্ষের উপর বিন্দু কি সেটা হলো x1, 0, 0। তাহলে আমি এই জায়গায় বিন্দু পেয়ে গেলাম। তাহলে বিন্দুও পেয়ে গেছি, দিক অনুপাতও পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই তার সমীকরণ আমরা বের করতে পারবো। তাহলে সেই জন্য লিখছি আমি এখানে x অক্ষের সমীকরণ কি হবে, x অক্ষের সমীকরণটা হবে নাকি x মাইনাস বিন্দু রয়েছে x1 বাই দিক অনুপাত রয়েছে হচ্ছে 1, y মাইনাস বিন্দু রয়েছে 0, দিক অনুপাত রয়েছে 0, z মাইনাস বিন্দু রয়েছে কত 0, দিক অনুপাত রয়েছে কত 0। আমি প্রত্যেকটা জিনিস লেখার সময় কিন্তু উচ্চারণ করে করে বলে দিচ্ছি, ফোকাস দেবে, এর থেকে সহজ কিচ্ছু নেই, বারবার বলছি তো, শুধু ফোকাস দাও। তাহলে এই যে x মাইনাস বিন্দু বাই দিক অনুপাত, y মাইনাস বিন্দু বাই দিক অনুপাত, z মাইনাস বিন্দু বাই দিক অনুপাত, পরিষ্কার সবার কাছে? দেখো তাহলে বিন্দুটা কত আমি জানি না, সেই জন্য x1 ধরে নিয়েছি। তাহলে এটাই হলো x অক্ষের কার্তেশীয় সমীকরণ। তোমার বইতে অ্যান্সার এই জায়গায় 1 থাকতে পারে, ওরা 1 বিন্দু ধরে নিয়েছে, তাই আমি জেনারেল কেস শেখাচ্ছি তোমাকে। ওরা ধরে নিয়েছে এই জায়গায় 1 বিন্দু, তাই ওটা 1 হতে পারে, কোনো অসুবিধা নেই, জেনারেলি শেখো তুমি। কেউ যদি 2 ধরে সেটাও তো সঠিক হবে, তাই জেনারেল কেস আমি লিখে দিয়েছি। তাহলে এটা হলো কার্তেশীয় সমীকরণ। এখন ভেক্টর সমীকরণ আমি বের করব, তাই এই জায়গায় লিখছি ভেক্টর সমীকরণ। হেডলাইন করে করে লিখবে কিন্তু, যেন স্যার বুঝতে পারে। সমীকরণ, সে ভেক্টর সমীকরণটা কি হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথমে বিন্দু লিখতে হয়, সে বিন্দুটা কত রয়েছে x1 0 0। তাহলে লিখছি x1 i ক্যাপ 0 j ক্যাপ 0 k ক্যাপ, প্রথমে বিন্দু লিখতে হয়, প্লাস একটা প্যারামিটার দিতে হয়, প্যারামিটারটা আমি m ধরে নিলাম, আর সাইডে দিক অনুপাত লিখতে হয়, দিক অনুপাত কত রয়েছে i ক্যাপ, আর এই জায়গা রয়েছে কে j ক্যাপ 0 রয়েছে, আর k ক্যাপ কত রয়েছে সেটাও রয়েছে 0, তাই তো? তাহলে এটাকে সুন্দরভাবে যদি সাজিয়ে হিসাব করি, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু x1 i ক্যাপ প্লাস m ইন্টু শুধুমাত্র আরেকটা i ক্যাপ রয়েছে, আর কিচ্ছু কিন্তু এখানে নেই। এই জায়গা কিন্তু অবশ্যই লিখে দেবে m একটি প্যারামিটার, না হলে কিন্তু মার্ক কাটা যাবে, প্যারামিটার। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ এক্স অক্ষের কার্তেশীয় সমীকরণ, এক্স অক্ষের ভেক্টর সমীকরণ। যদি এক্স অক্ষের প্যারামেট্রিক সমীকরণ জিজ্ঞাসা করতো তাহলে কিভাবে লিখতাম, তখন এইটা ইজ ইকুয়াল টু একটা m ধরে নিতাম আমরা, তাহলে x ইজ ইকুয়াল টু m প্লাস x1, অর্থাৎ সমস্ত বিন্দুর স্থানাঙ্ক যেমন করে আগে শিখেছি সেইভাবে ওইটা লিখে দিলে ওটাই তখন প্যারামেট্রিক সমীকরণ হয়ে যেত। বোঝা গেছে কথাটা কি? তাহলে আমি কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন করেছি, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে, এক্স অক্ষের কার্তেশীয় সমীকরণ এবং তার ভেক্টর সমীকরণটা নির্ণয় করো। বুঝতে পেরেছো সবাই? দেখো তো এই যে কত সিম্পলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এর থেকে সিম্পলভাবে কিছু আর হয়? তোমরা যে ভয় পাও অঙ্ক সাবজেক্টটাকে, কেন ভয় পাও? মনে করো বিগত যে দিনগুলো ছিল সেই দিনগুলো তো চলেই গিয়েছে, মনে করো না আজকের দিনটা একটা নতুন জীবন, আজকের দিনটাই তুমি আমার সঙ্গে অঙ্ক শেখা শুরু করেছো, পিছনে কী ছিল তুমি সব ভুলেই গিয়েছো। তাহলে আজকের দিন যেহেতু তুমি শুরু করেছো, জীবনটাকে সেইভাবেই উপভোগ করো না, জীবনটাকে তোমার মতো করে এগিয়ে নিয়ে যাও না। কেন পিছনের জিনিস ভেবে তুমি ভয় পাও যে আমি আগে অঙ্ক পারতাম না, হয়তো বা এবারও আমি পারবো না? আরে আমি তো আছি, আমি বারবার করে বলছি আমার সঙ্গে থাকো, আমি তোমাদের শেখাবো, সবথেকে বেস্ট যে মেথড হয় সেইভাবেই শেখানোর চেষ্টা করব, সবথেকে সহজভাবেই উপস্থাপন করার চেষ্টা করব। মনে রাখবে প্রতিটা দিনই কিন্তু নতুন জীবন হয়, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোমার জীবনেরও কিন্তু উদয় হয়। সুতরাং যেদিন গেছে তাকে যেতে দাও, আগামীতে যেদিন তুমি পেতে চলেছো তার জন্য বর্তমান জীবনটাকে সঠিকভাবে তুমি পরিচালনা করো। অর্থাৎ তুমি যদি আজকে ভালো করে পড়াশোনা না করো, ভবিষ্যৎ তোমার এমনিই অন্ধকার হয়ে যাবে, আর অতীত তখন কালিমা লিপ্ত হবে। কেন? মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ক্যামেরা পর্যন্ত আমাকে যেতে হবে, ক্যামেরাটা রয়েছে আমার কাছে ফিউচার, এটা রয়েছে আমার কাছে প্রেজেন্ট, এই যে আমি যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে হোঁচট খেয়ে গেলাম, কি হলো? তখন এই জায়গা যখন এলাম, ওই যে অতীতে আমি একটা হোঁচট খেয়েছিলাম, হলো তো?
কিন্তু যদি আমি এই যে বর্তমান সময় সুন্দর করে হেঁটে গেলাম, এবার পিছন দিকে তাকিয়ে দেখলাম বাহ আমার অতীতটা তো খুব সুন্দর, তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কি? বর্তমান। বর্তমানে সমস্ত কাজ সঠিকভাবে করবে। যা যাচ্ছে তাকে যেতে দাও, যেটা আসছে তাকে সদা সর্বদা আগমন জানাও এবং আনন্দের সঙ্গে সেটাকে মেনে নিয়ে এগোতে থাকো। ওকে, চলো 2 নম্বর কোশ্চেন করে ফেলবো আমি। দেখো কোশ্চেন নাম্বার 2-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 2-এ বলেছে কোনো একটা সরলরেখার কার্তেশীয় সমীকরণ হলো এটা। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কি হবে? আরে ভাই, কোনো একটা সরলরেখা রয়েছে এইভাবে আর তার সমান্তরাল সরলরেখা রয়েছে এইভাবে, এর দিক অনুপাতে যা হবে এর দিক অনুপাতও তাই হবে। অর্থাৎ কোনো সরলরেখা এবং তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সমান হয়, তাহলে যদি আমি এর দিক অনুপাত বের করতে পারি তাহলে সমান্তরাল সরলরেখার দিক অনুপাতও সেটাই হবে। তাহলে এর দিক অনুপাত বের করব। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি তোমাদের কি শিখিয়েছিলাম, নিচে যেটা থাকে সেটাকেই দিক অনুপাত বলা হয়। তাহলে নিচে কত রয়েছে? 3, 2, 6। তাহলে 3, 2, 6 হবে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত। ব্যাস, শেষ অঙ্ক। এটা লেখার কি দরকার আছে? এত ইজি। তাহলে তুমি যদি এইটাই ভেবে থাকো তাহলে তুমি আমার ক্লাসটা কিন্তু একদমই ফোকাস দাওনি। কেন? আমি বলেছিলাম দিক অনুপাত নিচের জিনিসটা তখনই হবে যদি এটা প্রতিসম আকারে থাকে, অর্থাৎ এক্স ওয়াই জেড এরা সামনে থাকে এবং এদের সহগটা ONE 1 থাকে। একদম সেম ভাষাটা বলেছিলাম। তাহলে এক্স ওয়াই জেডকে সামনে আনবো এবং তাদের সহগকে 1 বানাবো। তাহলে দেখো তো এই জায়গায় এক্স রয়েছে, তার সামনে রয়েছে 2। তাহলে 2কে তাড়াতে হবে কিভাবে? এই জায়গায় 2 গুণ আকারে রয়েছে, 2কে ভাগ করে দেবো। তাহলে উপরে এবং নিচে 2 দিয়ে ভাগ করছি। তাহলে উপরে 2 দিয়ে ভাগ করলে এখানে এক্স হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে এখানে 5/2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে এখানে 3/2 হয়ে যাচ্ছে। পরিষ্কার? ইজুকাল টু এখানে দেখো ওয়াই এর সামনে -3 রয়েছে, তাই উপরে এবং নিচে -3 দ্বারা ভাগ করছি। তাহলে -3 দ্বারা ভাগ করলে শুধুমাত্র ওয়াই হচ্ছে, -3 দ্বারা ভাগ করলে এখানে শুধুমাত্র 2 হয়ে যাচ্ছে, আর -3 দ্বারা ভাগ করলে শুধুমাত্র এটা হয়ে যাচ্ছে। পরিষ্কার? তারপরে এই জায়গা রয়েছে জেড প্লাস 1/6। তাহলে এই হলো প্রতিসম আকার। এইবার তুমি কিন্তু বলতে পারো নিচে যেটা রয়েছে সেটাই হলো দিক অনুপাত। ওকে, তাহলে এই জায়গায় লিখছি যে 1 নং এর দিক অনুপাত, দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কত? দিক অনুপাতটা হবে আমাদের 3/2, -2/3, এখানে রয়েছে 6। এটা তুমি বলতে পারো ওই সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাতও এটা হবে, এটা লিখে দিলে কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলবো সদা সর্বদা যদি কোনো সময় ভগ্নাংশ থাকে ভগ্নাংশটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জায়গায় রয়েছে 2 আর 3, 2 আর 3 এর লসাগু করলে হয় 6, তাই আমি সবাইকে 6 দ্বারা গুণ করে দিচ্ছি। মনে মনে করবে সেটা। দেখো 6 দ্বারা যদি এখানে গুণ করি, ভাবো তো 6 দ্বারা গুণ করলে এটা কাটলে থাকে 3, তাহলে 3 3 হয় 9, সেই জন্য এটা লিখলাম 9। রাফেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই জায়গা সেমভাবে 6 দ্বারা গুণ করলে পরে এই জায়গা 6 দ্বারা গুণ করছি, কাটলে থাকে 2, 2 দুগুণ থাকে -4। আরে কি বললাম ভাই, একে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত হয়? এই যে -4। এইটুকু জিনিস বোঝো না? আর এটাকে কি 6 দ্বারা গুণ করবে না? তাহলে এটা হয়ে যাবে 36। তাহলে এটাই হলো আমাদের দিক অনুপাত। তাহলে এটা তো আমাদের জিজ্ঞাসা করেনি, যদি এইটুকু লিখে দিয়ে চলে আসো তাহলে কিন্তু অ্যান্সারে কোনো মার্ক পাবে না। তোমাকে বলেছে এর সমান্তরাল সরলরেখার দিক অনুপাত, ভাষাটা খাতায় লিখে দিয়ে আসতে হবে। কি? 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সমূহ, সেই দিক অনুপাত সমূহ কত? নাকি 9, -4, 36। এই হলো অ্যান্সার। ওকে, প্রত্যেকটা অঙ্ক এরকম লিখে লিখে দিতে হবে তোমাদের, নইলে কিন্তু স্যারের ইমপ্রেশন যদি একবার খারাপ হয়ে যায় তাহলে তোমাদের মার্কটা অটোমেটিক কিন্তু কমে যাবে। আমি প্রত্যেকটা অঙ্ক কী করে লিখতে হয় সেটাও কিন্তু তোমাদের শেখানোর চেষ্টা করছি। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। বারবার সেই একই কথা বলছি, জীবনটাকে তুমি নতুন করে ভাবতে শেখো, তবেই কিন্তু সব কিছু শিখতে পারবে। দেখো এই একটা বোতল রয়েছে মনে করো, এই বোতলের মধ্যে দেখো অল্প জল ভরা আছে। এই জলটা হলো তোমার জ্ঞান আর এই বোতলটা হলো তোমার মস্তিষ্ক। আমি হচ্ছে আরেকজন ব্যক্তি যে হলো তোমার পথপ্রদর্শক। এই বোতলের মুখটা খুলে তার মধ্যে আমি কিছু জ্ঞান প্রবেশ করানোর চেষ্টা করছি। যদি বোতলটা অলরেডি ভর্তি থাকে তাহলে কোনো জল কিন্তু এর মধ্যে প্রবেশ করানো যাবে না। বোতলের সিপিটা যদি এই জায়গায় বন্ধ থাকে তাহলেও এর মধ্যে জল প্রবেশ করানো যাবে না, তাই তো? তাহলে এর মধ্যে জল প্রবেশ করাতে হলে কি করতে হবে? সিপিটাকে খুলতে হবে এবং বোতলটাকে অবশ্যই ফাঁকা হতে হবে। তুমিও সেই রকম যখন আমার ক্লাসটা দেখছো
তখন অবশ্যই তুমি ভাববে আমি স্যারের এখান থেকে কিছু শিখে যাব, এবং নিজের মনের দরজা সবসময় যেন খোলা রাখবে। 100% তুমি শিখবে। তোমাদের জন্যই কিন্তু আমি অ্যাপ্লিকেশান তৈরি করছি। সেই অ্যাপ্লিকেশানে কিন্তু আমি সবথেকে বেস্ট মেথডে এবং উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং বইয়ের সমস্ত অঙ্ক সেখানে সলিউশন করিয়ে দেবো। এখনও পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট অনলাইন ব্যাচে এনরোল হওনি, তারা অবশ্যই কিন্তু আমার এই নাম্বারে মেসেজ করবে এবং অনলাইন ব্যাচে এনরোল হয়ে যাবে। ওকে, অনলাইন বেজে কিন্তু বেস্ট কোয়ালিটির এডুকেশন আমি দেব। তোমরা চাইলে আমাদের ইউটিউবে আরও অন্যান্য অনেক স্যার রয়েছে, সমস্ত স্যারের ক্লাস করো, যেখানে তোমার পছন্দ হচ্ছে তুমি সেখানে যাও। দেখো, যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক লোক থাকে, যেটা তোমরা জানো না। তাছাড়া এই যে কাজগুলো যারা করে দেয় তাদেরও কিন্তু একটা মান্থলি স্যালারি দিতে হয়। আমার অনেক স্টুডেন্ট হয়তো ভাবছে, স্যার আপনি কেন আমাদের ফ্রিতে সমস্ত ক্লাস দেবেন না? দেখো, সমস্ত ক্লাস ফ্রিতে দিলে পারে ওই সমস্ত লোকের যে ফিসটা সেটা তো আমার পকেট থেকে দিতে হবে। আমি কতটা দিয়ে পারবো বলো? তোমরা তো অফলাইনে পড়ো সবাই, সেখানে তো মান্থলি তোমরা একটা ফিস দাও স্যারকে। আমি মাত্র 1 মাসের ফিস দিয়ে টোটাল 4th সেমিস্টারটাই তোমাদের পড়িয়ে দিচ্ছি। আজকে আমার প্ল্যাটফর্মটা যদি বড় হতো, আমি 100% তোমাদের ফ্রিতে সব কিছুই দিয়ে দিতাম, কারণ তখন আমার একটা ইনকাম সোর্স থাকতো। কিন্তু আমার প্ল্যাটফর্ম তো সেই লেভেলের বড় নয় যে আমি ফ্রিতে সব কিছু তোমাদের দিয়ে দিতে পারবো। তাহলে এই লোকগুলোকে আমি কোথা থেকে দেবো? তার জন্য খুব সামান্য প্রাইসে কিন্তু তোমাদের অনলাইনে কোর্সটা আমি রেখেছি। এখনও পর্যন্ত যারা অনলাইনে ইনক্লুড হওনি, অবশ্যই আমাকে মেসেজ করবে এবং সেখানে ইনক্লুড হয়ে যাবে। ইউটিউবে কিন্তু সমস্ত ক্লাস তোমরা সবসময় পাবে না, কারণ বাদবাকি সমস্ত ক্লাস পেইড ক্লাসে থাকবে। ওকে, চলো এগিয়ে যাবো এবার আমরা 3 নম্বর কোশ্চেনের দিকে। দেখো, কোশ্চেন নম্বর 3-এ কি বলেছে? একটা সরলরেখার কার্তেশীয় সমীকরণ ওরা বলে দিয়েছে। বলেছে এই সরলরেখাটা দিক কোসাইন কত হবে। খুব গভীরভাবে যদি ভাবো, দিক কোসাইনটা কিভাবে বের করা হয়, নাকি প্রথমে তোমাকে বের করতে হবে দিক অনুপাত, সেই দিক অনুপাতকে যদি তার মডিউলাস দিয়ে ভাগ করে দিই তবেই সেটা হয়ে যায় দিক কোসাইন, তাই তো? তাহলে এর প্রথম বের করতে হবে কি? দিক অনুপাত। তাহলে দিক অনুপাত কোনো একটা সরলরেখার কোথায় থাকে? নিচে থাকে। কখন থাকে? যখন সরলরেখাটা প্রতিসম আকার থাকে। তাহলে আমি এর নিচে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে সুন্দরভাবে 1 দিয়ে দিলাম, এটাকে সুন্দরভাবে 1 দিয়ে দিলাম, এটাকে সুন্দরভাবে 1 দিয়ে দিলাম। এইবার তুমি নিচে দেখতে পাচ্ছ সংখ্যা রয়েছে। এইবার দেখো তো, x এর সামনে রয়েছে 6 তো থাকা যাবে না, তাহলে উপরে এবং নিচে 6 দিয়ে ভাগ করে দিলাম। 6 দিয়ে ভাগ করলে x ফাঁকা হয়ে গেল, 6 দিয়ে ভাগ করলে এই যে 6 চলে এলো, 6 দিয়ে ভাগ করলে এই জায়গাও চলে এলো। পরিষ্কার? তাহলে বলো তো এই জায়গা কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করবো এই জায়গায়? আমি জানি তো তোমরা সবাই পারবে। এই জায়গায় 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে এটা ফাঁকা হয়ে গেল, 3 দিয়ে একে ভাগ করলাম, আর 3 দিয়ে একেও আমরা ভাগ করলাম। ইকুয়াল টু সেমভাবে এই জায়গায় 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে এই যে চলে এলো আমাদের সব কিছু। পরিষ্কার? তাহলে এইবার আমি বলতে পারি নিচে যেটা রয়েছে ওটা হলো দিক অনুপাত। তাহলে আমরা এই জায়গায় নামকরণ যদি করি, এটা হলো 1 নম্বর সমীকরণ। তাহলে ভাষাটা লিখছি 1 নং এর দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কত হবে? দিক অনুপাতটা হলো 1/6, 1/3, 1/2। তাহলে এই যে লিখছি 1/6, 1/3, 1/2। এটা তখনই লিখতে পারবে যখন এটা প্রতিসম আকার থাকবে। নোট করবে কথাটা। তাহলে এইবার আমি বলেছি যদি কোনো সময় ভগ্নাংশ থাকে, সদা সর্বদা ওকে কী করবে? একটা সুস্থ স্বাভাবিক আকার দেওয়ার চেষ্টা করবে। 6, 3 আর 2 এর লসাগু করলে হয় 6, তাই সবাইকে 6 দ্বারা গুণ করছি। 6 দ্বারা গুণ করলে 6 কেটে যাবে, তাই তো? 6 দ্বারা একেও গুণ করছি, 6 দ্বারা একেও গুণ করছি। গুণ করা মানে উপরে লেখা, তাহলে আমি ডান দিকে লিখছি সেটা 6 কেটে যাবে, 1 হবে। সেটা আমি একবারে করতে চেয়েছিলাম, প্রথম তো, তাই একটু ধরে ধরে করাচ্ছি। এইটা দিয়ে একে যদি কাটি তাহলে 2 হবে, এটা দিয়ে একে কাটলে হবে 3। তাহলে দ্বিগুণ অনুপাত হয়ে গেল এটা। এটা কি তোমাকে জিজ্ঞাসা করেছে? এটা মোটেও জিজ্ঞাসা করেনি, করেছে কি? দিক কোসাইন। তাহলে সেই ভাষাটা লিখছি, অতএব 1 নং এর দিক কোসাইন। দিক কোসাইন, সেই দিক কোসাইন কত হবে? তাহলে ওটাকেই ওর মডিউলাস দিয়ে ভাগ করে দিলেই দিক কোসাইন হয়ে যায়। তাহলে 1/√1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কমা 2/√1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, কমা 3/√1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। পরিষ্কার সবার কাছে? পরিষ্কার তো? তাহলে এই হলো ওদের দিক কোসাইন। এই যে জিনিসটা আমি লিখেছি এটা তুমি রাফে করে হিসাব করে নিতে পারো। 3 স্কোয়ার করলে কত হয়? 9। 2 স্কোয়ার করলে কত হয়? 4। আর 1 স্কোয়ার করলে কত হয়? 1। তাহলে 9 আর 10 আর 4 14 হয়। তাহলে এটা কত হলো? 1/√14, 2/√14, 3/√14।
এই হলো এই সরলরেখাটার দিক কোসাইন। যেমন পজিটিভটা দিক কোসাইন হতে পারে, নেগেটিভটাও কিন্তু হতে পারে, অর্থাৎ এখানে -1 এটা, -2 এটা, -3 এটা, এটা অথবা ওটা, দুটোই তুমি অ্যান্সার লিখবে। কি করে লিখবে? এটা লিখবে, অথবা দেবে এই জায়গায়, অথবা দিয়ে লিখবে -1/√14, -2/√14, -3/√14। পরিষ্কার? এই হলো দিক কোসাইন। তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার 3। চলে যাব কোশ্চেন নাম্বার 4-এ। চলো আমার সঙ্গে সবাই। দেখো কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে, এই সরলরেখাটা কোন অক্ষের উপরে লম্ব হবে সেটা বলতে বলা হয়েছে। এই কোশ্চেনটা খুবই অদ্ভুত একটা প্রশ্ন। প্রশ্নটা দেখে তুমি ভাবছো কি করে এটা লিখবো, বা এই জিনিসটা আমি কি করে বুঝবো। সহজভাবে ভাবো তো, এই সরলরেখাটার দিক অনুপাত 2:0:2, এটা সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই সত্য কথা, তার কারণ এটা অবশ্যই প্রতিসম আকার দিয়ে দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি 1 নং এর দিক অনুপাত, 1 নং এর দিক অনুপাত, সেই দিক অনুপাত সমূহ কি হবে? দিক অনুপাত সমূহ কি হবে তোমরা বলো, কি হবে? নাকি 2,0,2। কোন অক্ষের উপর জিজ্ঞাসা করেছে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমি যদি কোঅর্ডিনেটটা এইদিকে আঁকার চেষ্টা করি, তাহলে এইটার নাম দিলাম আমি এক্স, এইটার নাম দিলাম আমি ওয়াই, আর এটার নাম দিলাম জেড। এক্স অক্ষের দিক অনুপাত 1, 0,0, ওয়াই অক্ষের 0, 1, 0 এবং জেড অক্ষের 0, 0, 1। তাহলে ইমাজিন করো লম্ব বলেছে, লম্ব বললে ডট প্রোডাক্ট সবসময়ের জন্য 0 হয়। তুমি ভাবো তো এর সঙ্গে যদি এর ডট করি, 0 × 2 মানে 0, 0 × 0 মানে 0, 2 × 1 মানে 2, তাহলে ডট প্রোডাক্ট 0 হলো না? এর সঙ্গে যদি আমি এটা করি, ডট করি, তাহলে 2 × 0 মানে 0, 0 × 1 মানে 0, 2 × 0 মানে 0, তাহলে এই জায়গায় ডট প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এইটা কার সঙ্গে লম্ব হবে? ওয়াই অক্ষের সঙ্গে লম্ব হবে। কেন? যদি দিক অনুপাত আমাদের জানা থাকে, তাহলে cos θ = a.b/mod a/b। মনে পড়ে সেই ফর্মুলাটা? তাহলে এই জায়গায় লিখছি যে ওয়াই অক্ষের দিক অনুপাত, ওয়াই অক্ষের দিক অনুপাত, সেটা কি? নাকি 0,1,0, তাই তো? এইবার ভাবো দুটি সরলরেখার দিক অনুপাত যদি জানা থাকে, এই দিক অনুপাত দিক কোসাইন চ্যাপ্টারেই কিন্তু আমরা পড়েছিলাম। দুটি সরলরেখার দিক অনুপাত যদি জানা থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের থিটা হয়, ধরি মধ্যবর্তী কোণ = থিটা, মধ্যবর্তী কোণ = থিটা, তাহলে cos θ = কি শিখিয়েছিলাম? এদের ডট বাই এদের মড। তাহলে সেই জন্য আমি লিখছি এদের ডট করলে হয় 0, এদের ডট করলে হয় 0, আর এদের ডট করলে হয় 0, বাই এর মড করলে √2² + 2² ইন্টু এর মড করলে √1² তাহলে cos θ = শুধুমাত্র 0 হয়ে যাচ্ছে। cos কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রির মান 0। তাহলে আমি বলতে পারি এটা কার সঙ্গে লম্ব? নাকি ওয়াই অক্ষের সঙ্গে লম্ব। তাহলে সেই জন্য লিখছি অতএব 1 নং ওয়াই অক্ষের সঙ্গে লম্ব। পরিষ্কার সবার কথাটা? পরিষ্কার তো? তাহলে এইবার এত কিছু লিখবো, ঠিক আছে, কিন্তু আমি এগোবো কোন পথে? দেখো ওয়াই এর নিচেই 0 রয়েছে, তাহলে যার নিচে 0 থাকবে তার সঙ্গেই ওটা লম্ব হবে। পরিষ্কার বুঝতে পেরেছো তো? যার নিচে 0 থাকবে তার সঙ্গেই ওটা লম্ব হবে। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 4। চলো এগিয়ে যাবো সামনের দিকে। 5 নম্বর কোশ্চেনে কি আছে দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে, এত সরলরেখাটির ভেক্টর সমীকরণটা লেখো। তাহলে ভেক্টর সমীকরণ তো এক লাইনে লিখে দেওয়া যায়, যেটা কি শিখিয়েছিলাম তোমাদের মনে আছে? তাহলে ভাষাটা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে সেটা একটু দেখিয়ে দিই। লিখছি 1 নং কোন বিন্দুগামী? 5, -4 আর 6, যা চিহ্ন থাকবে তার উল্টোটা বিন্দুগামী হয়, তাই তো? তাহলে আমি লিখছি 1 নং এ ভেক্টর = 5i ক্যাপ -4j ক্যাপ, আর এখানে রয়েছে +6k ক্যাপ, বিন্দুগামী। পুরো ভাষাটা যেন একদম পরিষ্কার থাকে, বোঝা গেছে? এত বিন্দুগামী। এবং ওর দিক অনুপাত কোনটা? এটা প্রতিসম আকারে আছে, তাহলে দিক অনুপাত 3, 7, 2। সেই দিক অনুপাতটা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু দিক ভেক্টর লিখবে, বোঝা গেছে? এবং লিখব এবং দিক ভেক্টরটি হলো কি? বি ভেক্টর = 3i ক্যাপ, আর এখানে রয়েছে +7j ক্যাপ, আর এখানে রয়েছে +2k ক্যাপ। তাহলে ভেক্টর সমীকরণ কি হবে? অতএব 1 নং এর ভেক্টর সমীকরণ
ভেক্টর সমীকরণ। সেই ভেক্টর সমীকরণ কি হবে? আর ভেক্টর ইজুকাল টু, প্রথমে বসাবো বিন্দু অর্থাৎ এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর। প্রথমে বিন্দু তারপর দিক ভেক্টর বসাবো। সাইডে কি লিখতে বলেছিলাম? এম হলো প্যারামিটার, এম প্যারামিটার। অবশ্যই কথাটা কিন্তু লিখবে, নইলে কিন্তু মার্ক কেটে নেবে স্যার। তাহলে এবার আমি এর মান শুধুমাত্র বসিয়ে দেবো। এর মান বসিয়ে দিলে 5 i ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ প্লাস এম আর এই জায়গায় রয়েছে 3 i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, ধরো পরীক্ষার সময় তোমার হাতে বেশি সময় নেই, তাহলে তুমি এখান থেকে এটা ডাইরেক্ট লিখে দেবে। 1 নংয়ের ভেক্টর সমীকরণ বলে ডাইরেক্ট লিখে দেবে এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর, যেখানে এ মানে মান এই যে এইটা 5 - 4 6, 5 - 4 6, আর নিচে যেটা রয়েছে সেটা সাইডে বসিয়ে দেবে, ডাইরেক্ট লিখে দেবে তখন। আর না হলে এরকম ভেঙে ভেঙে কিন্তু লিখবে। এটাই হলো পারফেক্ট লেখার একটা কোয়ালিটি। আমাদের খাতাটা কেমন হতে হবে জানো? যখন তুমি কোনো একটা এক্সাম দিচ্ছ, খাতাটা এমন হতে হবে যেন আমি খাতার মাধ্যমে স্যারকে বুঝিয়ে দিচ্ছি, আমি আপনার সামনে বসে আছি, এই যে আমি এই জিনিসটা লিখেছি, এটা থেকে এই হয়, এটা থেকে এই হয়, এমন করেই কিন্তু খাতাটা রিপ্রেজেন্ট করা উচিত। যেন যে টিচার খাতাটা দেখবে সে যেন বুঝতে পারে আমার স্টুডেন্ট অপোজিট সাইডে বসে বসে আমাকে খাতার মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছে, স্যার আমি না এটা লিখেছি। খাতাটা ঠিক তেমনই হওয়া উচিত। সেই লেখার পদ্ধতিটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এগিয়ে যাবো সামনের দিকে। 6 নম্বর কোশ্চেন এবার করব। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোনো একটা সরলরেখা এত এর সমান্তরাল এবং সরলরেখাটা এত বিন্দুগামী, তাহলে ওই সরলরেখাটার কার্তেশীয় এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করো। একদম সহজ জিনিস। আমার একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে একটা বিন্দু দরকার হয় আর একটা দিক ভেক্টর দরকার হয়, দুটোই এই জায়গায় বলে দেওয়া আছে। তাহলে কোনো কিছুই বের করতে হবে না, ডাইরেক্ট ভাষা লিখে অঙ্কটা লিখে দাও। তাহলে করে দেখি অঙ্কটা কি আছে। এই যে ভাষার লিখছি, মনে করো এখান থেকে অ্যান্সার লেখা শুরু করছি। এই যে লিখছি 1, -2, 5 বিন্দুর গামী ও বি ভেক্টর ইজুকাল টু 1, -2, +3 কে এর সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণটি হলো একদম ভাষাটা লিখে নেবে। কি বললাম কথাটা? এত বিন্দুগামী এবং এত এর সমান্তরাল বলেছিল, সরলরেখার ভেক্টর সমীকরণটি হলো কি নাকি আর ভেক্টর ইজুকাল টু, প্রথমে বিন্দু বসাতে হয় 1 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এই যে বিন্দু বসিয়ে দিলাম প্লাস এম ইন্টু দিক ভেক্টরটা বসাতে হয়। দিক ভেক্টর কত বলে দেওয়া আছে? i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। সাইডে লিখতে হবে এম হলো প্যারামিটার, পরিষ্কার তোমাদের কাছে? তাহলে এটা হলো ভেক্টর সমীকরণ। এবার এখান থেকে এক লাইনেই কার্তেশীয় সমীকরণ লিখে দেবো, অত ডিটেলস আর লিখবে না। এই জায়গায় কার্তেশীয় সমীকরণ হেডলাইন করবে, কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণ হেডলাইন করলাম। কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে কি হয়? x মাইনাস বিন্দু, y মাইনাস বিন্দু, z মাইনাস বিন্দু। তাহলে x মাইনাস বিন্দু রয়েছে 1 ইজুকাল টু y মাইনাস বিন্দু রয়েছে -2, তাহলে +2 হয়ে গেল। আর এখানে রয়েছে z মাইনাস বিন্দু রয়েছে 5 হয়ে গেল। আর এর দিক ভেক্টর রয়েছে 1, এর রয়েছে -2, এর রয়েছে 3, খতম। এই হয়ে গেল আমাদের কার্তেশীয় সমীকরণ। এক লাইনে অঙ্ক শেষ। বোঝা গেল? তাহলে এটাই ছিল কোশ্চেন নম্বর 6। একদম ফিলিংসের সঙ্গে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। কোনো অসুবিধা যদি থাকে আমি তো বলছি সরাসরি কমেন্টে জানাও, আরও বেস্ট পদ্ধতিতে আমি পড়ানোর চেষ্টা করব। আমার সঙ্গে শুধু জুড়ে থাকো, জার্নিটিতে পুরোপুরি আমার সঙ্গে থাকো, দেখো আমি তোমাদের হেল্প করবই, বারবার বলছি। ওকে, চলো এরপর আমি 7 নম্বর কোশ্চেনটা করে নেব। দেখো কোশ্চেন নাম্বার 7 তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, কারণ কিছু কিছু হোমওয়ার্ক নিজের করার দরকার আছে। 6 নম্বর কোশ্চেন এবং 7 নম্বর কোশ্চেন হুবহু কপি করে দেওয়া আছে। এত বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। যেমন করে 6 নম্বর করলাম হুবহু সেমভাবে 7 নম্বরটা করবে, কোনো কিছু চেঞ্জ নেই, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া আছে। ওকে, চলো 8 নম্বর কোশ্চেনটা তাহলে আমি করে নিই। দেখো কোশ্চেন নম্বর 8-এ কি বলেছে?
এই একটা সরলরেখার সমীকরণ বলে দেওয়া আছে, এই সরলরেখার সমীকরণটির ভেক্টর সমীকরণটি কি হবে এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। মনোযোগ সহকারে যদি এটা দেখি তাহলে ভেক্টর সমীকরণ বের করা জাস্ট এক লাইনের কাজ, আর কিচ্ছু না। কিন্তু যেহেতু সরাসরি এই অঙ্কটা দিয়ে দিয়েছে তাহলে কিছু লিখতে হবে আমাকে। কি লিখতে হবে সেটা দেখো, এই জায়গায় ভাষাটা লিখব যে 1 নং সরল রেখা কোন বিন্দুগামী, নাকি এই জায়গায় যা থাকবে তার অপোজিট, কিন্তু বারবার বলছি -3i ক্যাপ, আর এখানে রয়েছে +5j ক্যাপ, আর এখানে রয়েছে -6k ক্যাপ, এত বিন্দুগামী, তাই তো, এত বিন্দুগামী। পরিষ্কার সবার কাছে? এবং কার সমান্তরাল, নিচে যেটা থাকবে তার সমান্তরাল, তাই জন্য ভাষাটা লিখছি। এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ +4j ক্যাপ +2k ক্যাপ, এত এর সমান্তরাল। পরিষ্কার তোমাদের কাছে? তাহলে এই জায়গায় লিখছি অতএব ভেক্টর সমীকরণ কিভাবে তৈরি করা হয়? ভেক্টর সমীকরণ তৈরি করতে হলে প্রথমে বিন্দু, তারপর সমান্তরাল সরলরেখা বা দিক ভেক্টর বসাতে হয়। তাহলে এই জায়গায় লিখছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস m ইন্টু বি ভেক্টর। ওকে, সাইডে লিখবো m ইজ ইকুয়াল টু প্যারামিটার। পরিষ্কার? এই ভাষাটা কিন্তু লিখতে হবে প্রত্যেকটি অঙ্কে। তাহলে মান বসিয়ে দিই, আর ভেক্টর ইজ ইকুয়াল টু a কত রয়েছে, -3i ক্যাপ +5j ক্যাপ -6k ক্যাপ, আর এই জায়গায় রইল m ইন্টু বি ভেক্টর কত রয়েছে, 2i ক্যাপ +4j ক্যাপ +2k ক্যাপ। এই হলো আমাদের এই সরলরেখাটার ভেক্টর সমীকরণ। একদম ধরে ধরে কিন্তু শেখানো হয়েছে। ওকে, তাহলে এগিয়ে যাবো সামনের দিকে। 9 নম্বর কোশ্চেনে কি আছে দেখে নিই। দেখো কোশ্চেন নম্বর 9 কি বলেছে, এই দুই বিন্দুগামী সরলরেখার কার্তেশীয় এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে এই কার্তেশীয় সমীকরণ নির্ণয় করা খুব কঠিন ব্যাপার ভাই, একদম সহজ জিনিস। একদম প্রথমেই তো এই থিওরিটা শিখিয়েছিলাম কি, নাকি আমরা লিখছি এ ও বি বিন্দুগামী, ওই জায়গায় ছবি আঁকবে, যেমন করে আমি লিখছি এরকম করে ছবি আঁকবে, এরকম করে ভাষা লিখবে। এ ও বি বিন্দুগামী সরলরেখার কার্তেশীয় সমীকরণ। তাহলে সমীকরণটা কি হবে দেখো, কার্তেশীয় সমীকরণটা x মাইনাস x1, x1 মানে প্রথমটা ধরে নিলাম, বাই x2 মাইনাস x1, x2 মাইনাস x1 4 মাইনাস 1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, y2 মাইনাস y1, z মাইনাস z1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বাই z2 মাইনাস z1 2 প্লাস 4, জায়গা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটাকে যদি হিসাব করে লিখি আমরা x মাইনাস 1/3, y মাইনাস 2/-7 আর z প্লাস 4 এখানে রয়েছে 6। তাহলে এটাই হলো কার্তেশীয় সমীকরণ। আমি যখনই এটা লিখেছি আমি জানি ওই পর থেকে তোমাদের হৃদয়ে খুশখুশ করছে, স্যার আমি না এইটাকে x1 y1 z1 ধরবো না, আমি যদি এটা ধরতাম তাহলে কি হতো, ধরলে অন্যরকম হতো, ওটাও সঠিক হতো, দুটো অ্যান্সার হতো, অসুবিধা কোথায় আছে? তার মানে তুমি এইটা ধরবে নাকি এইটা ধরবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যেটা খুশি ধরতে পারো। যদি ওইটা লিখতাম তাহলে উপরে ওই সংখ্যাগুলো হতো, এখানে 4 হতো, এখানে 5 হতো, এখানে 2 হতো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? তাহলে এটা ধরলেও হবে, ওটা ধরলেও হবে, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো। তাহলে এই হলো কার্তেশীয় সমীকরণ। এখান থেকে আমি নির্ণয় করব কি, ভেক্টর সমীকরণ। তাহলে হেডলাইন করছি ভেক্টর সমীকরণ। যখন এইরকম ধরো সরাসরি একটা অঙ্ক দিয়ে বলেছে ভেক্টর সমীকরণ নির্ণয় করো, তখন সমস্ত কিছু লিখে লিখে করবে। কিন্তু কোনো সময় একটা অঙ্কের মধ্যে দুটো রূপ জিজ্ঞাসা করেছে, তখন একদম ডাইরেক্ট লিখে দেবে কি, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে বিন্দু রয়েছে 1 2 -4, যে চিহ্ন থাকবে তার অপোজিট নিতে বলেছিলাম। তাহলে এই যে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এই হলো আমাদের বিন্দুটা। একটা প্যারামিটার নিতে হয়, সেটাকে আমি m নিলাম, তারপর নিচে যেটা আছে সাইডে সেটা বসিয়ে দেবো। তাহলে এই যে 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ আর এখানে প্লাস 6k ক্যাপ। পরিষ্কার? সাইডে কি লিখতে হবে, m একটি প্যারামিটার। তাহলে এই জায়গা সাইডে লিখে দেবে m ইজ ইকুয়াল টু প্যারামিটার। ওকে, প্যারামিটার লিখে দেবে কিন্তু সেটা।
তাহলে এই হলো আমাদের কোশ্চেন নম্বর 9, ওই দুই বিন্দুগামী সরলরেখার কার্তেশীয় সমীকরণ এবং তার ভেক্টর সমীকরণ। পরিষ্কার? দেখো তাহলে এবার এগিয়ে যাব আমরা কোশ্চেন নম্বর 10-এ। গুটি গুটি পায়ে ক্লাস কিন্তু শেষ মুহূর্তের দিকে প্রায় চলে এসেছে। তুমি কি ফোকাস দিয়ে পড়াশোনা করছো? বারবার বলছি, যে সময় চলে যাবে সে সময় কিন্তু আর ফিরে পাবে না। যেমন আমার এখন মনে হয়, আমি যদি ছোটোবেলায় আরেকটু ভালো পড়াশোনা করতাম তাহলে হয়তো আরও বড় জায়গায় যেতে পারতাম। যে সময় চলে যায় সে সময় কিন্তু জীবনে আর কোনো দিন ফিরে আসে না। সুতরাং সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। এখন আমি ক্লাস করাচ্ছি, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। যে অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি সেটাও তুমি করবে। বোঝা গেছে? ক্লাস আজকে পাবলিশ হলে আজকের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবে, বড়জোর আগামীকাল নাও, তার অধিক কিন্তু যেও না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এগিয়ে যাব সামনের দিকে। দেখো কোশ্চেন নম্বর 11-এ কি বলেছে? এটা একটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছে। এই সরলরেখার সমীকরণটা এক্স অক্ষ অথবা এক্স অক্ষের সমান্তরাল হবে কোন শর্তে? দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তবে তাদের দিক অনুপাতটা কি হয়? সমান হয়, তাই তো? তাহলে আমি এক্স অক্ষ ধরে নিলাম, এই জায়গায় আগে কোঅর্ডিনেটটা এঁকে নিই। এইটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের জেড অক্ষ, তাই তো? তাহলে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল মানে এইভাবে কোনো একটা সরলরেখা রয়েছে, তুমি ইমাজিন করো। যদি এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এই দুইজনের দিক অনুপাত কি হবে? সমান হতে হবে। এক্স অক্ষের দিক অনুপাত 1,0,0, তাই তো? এক্স অক্ষের দিক অনুপাত 1,0,0, তাহলে এই সরলরেখাটার দিক অনুপাত 1,0,0 হতে হবে। তাহলে আমি বলতে পারি এটা এক্স অক্ষের সমান্তরাল হতে হলে এটা 1 হতে হবে, এটা 0 হতে হবে, এটা 0 হতে হবে। তার মানে কি বি 0 হতে হবে, সিও 0 হতে হবে, আর এ কিন্তু 0 হতে পারবে না, তাই তো? তাহলে কি বললাম কথাটা? যে 1 নং, এর নাম দিয়ে দিলাম 1 নং, 1 নং এক্স অক্ষের সমান্তরাল হলে, অক্ষের সমান্তরাল হলে 1 নং এর দিক অনুপাত হবে কত? নাকি 1,0,0, তাই তো? অর্থাৎ আমি কি বলতে পারি যে অতএব এ নট ইকুয়াল টু 0, এর মান 0 হতে পারবে না। বোঝা গেছে কথাটা কি? আর বি আর সি ওরা মান কত হতে হবে? 0। তাহলে এটাই হলো শর্ত। তাহলে লিখবো অতএব এই শর্তে 1 নং এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। বোঝা গেল কথাটা কি? তাহলে এই হলো আমাদের কোশ্চেন নম্বর 11। একদম কিন্তু আমি বুঝিয়ে দিলাম ধরে ধরে, বারবার বলছি সেই একই কথা। এখনো পর্যন্ত যারা আমার অনলাইন বেজে এনরোল হওনি তারা অনলাইন বেজে এনরোল হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে ধরে করাচ্ছি, সেই ব্যাচের ক্লাসই কিন্তু এখানে আমি দিয়েছি। ইউটিউবে কিন্তু আর একা একা ক্লাস করানো সম্ভব হচ্ছে না, একটা টিম গঠন করা হচ্ছে, যার জন্য কিন্তু ইউটিউবে তোমরা আর ফ্রি ক্লাস সেভাবে পাবে না। আমি কিন্তু সত্যিই খুব সামান্য ফিস রেখেছি। যারা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অনলাইন ক্লাসে এনরোল করে নেব। ওকে, চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো কোশ্চেন নাম্বার 12-তে কি বলেছে? পি কিউ আর সমরেখ, কিউ বিন্দু পি আর কে যে অনুপাতে বিভক্ত করেছে তার মান কত, এটাই জিজ্ঞাসা করেছে। তাহলে মানটা আমি নির্ণয় করার চেষ্টা করি। আমি মানটা জানি না, তাই আমি মানটা ধরে নিলাম m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে ও। ওকে, তাহলে দেখো তো, যদি m:n অনুপাতে বিভক্ত করে, ক্লাস 9-এও পড়েছো, ক্লাস 11-এও পড়েছো, তাছাড়া আমি কিন্তু আমার দিক কোসাইন দিক অনুপাত যখন শিখিয়েছি তখনও কিন্তু এই জিনিসগুলো আমি শিখিয়েছি ভেক্টর চ্যাপ্টারে। কি নাকি m:n অনুপাতে বিভক্ত করলে কিউ বিন্দু বের করার জন্য ফর্মুলা m এই দিকে গুণ করব, n এই দিকে গুণ করব। তাহলে আমি এই জায়গায় লিখছি, তাহলে দেখো প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে লিখছি। কি যে ধরি পি আর কে কিউ বিন্দু m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে m:n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে আমি এই m এই দিকে গুণ করলাম, সেটা হলো 7m, n এই দিকে গুণ করলাম, সেটা হলো n বাই m প্লাস n। কার সঙ্গে গুণ করেছিলাম? m x এর সঙ্গে, n x এর সঙ্গে। তাহলে এই যে যে জিনিসটা পেলাম এটা হলো কিউ বিন্দুর x এর মান। কিউ বিন্দুর x এর মান কত রয়েছে? 4। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হলো এইটা।
এখান থেকে m/m মানে কি, m/m মানে m/n, কোনাকুনি গুণ করলাম 7m + n = 4m + 4n। তাহলে আমি লিখতে পারি 7m - 4m = 4n - n। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কত হবে, 3m = 3n। তাহলে m/n = 3/3, কাটাকাটি করলে কত হয়, 1:1। তাহলে m/n = 1:1। তাহলে এই হয়ে গেল অনুপাত। 1:1 কথার অর্থ কি, এইদিকে 1 ভাগ এইদিকে 1 ভাগ, তার মানে কিউ বিন্দুটা হলো ওদের মধ্যবিন্দু। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 12। তাহলে এর সঙ্গেই শেষ করছি আজকের ক্লাসটি আমি, যেখানে আমি তোমাদের সরলরেখার প্রথম অধ্যায়ের সমস্ত কিছু আলোচনা করেছি, থিওরি করেছি এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমস্ত অঙ্ক কিন্তু সলিউশন করে দিয়েছি 70 পেজের। খুব দ্রুত দেখা হবে আমাদের সামনের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে বসে পড়াশোনা করবে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এই নাম্বারে অবশ্যই মেসেজ করে জানাবে। ওকে, যারা এখনও পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি সবাই কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবে। অনলাইন ব্যাচটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেখানে আমি ধরে ধরে তোমাদের সমস্ত কিছু শেখাবো। একটা টেস্ট সিরিজ বলে অপশান আমি সেখানে দিয়ে দেবো। যারা এক্সাম দিতে চাও সরাসরি টেস্ট সিরিজে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা টেস্ট দিতে পারবে। অর্থাৎ টেস্টের জন্য আলাদা কোনো কোশ্চেন আমি তোমাদের পাঠাবো না, একদম অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আলাদা একটা টেস্ট সিরিজ থাকবে, সেখানে তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের দক্ষতা কতটা অর্জন হয়েছে নিজেরাই কিন্তু যাচাই করে নিতে পারবে। ওকে, টাটা বাই বাই, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা মন দিয়ে করো কিন্তু।